সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, রাজধানী আইডিয়াল কলেজ। আজকে আমি তোমাদের আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা পড়ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র ৪র্থ অধ্যায়। আমরা গত যে ভিডিও ক্লাসটা, এই ভিডিও ক্লাসে বিশেষ কিছু জড়তার ভ্রামক নির্ণয় করছিলাম। শুরুটা ছিল এভাবে, একটা সরু কিন্তু লম্বা দণ্ড, তার যে অক্ষটা, তার এই অক্ষটা থাকবে তার ঠিক মধ্যবিন্দু দিয়ে, এটা দিয়ে শুরু ছিল। সাথে সাথে করেছিলাম ওই অক্ষটা, ওই যে দণ্ড, ওই দণ্ডটারই যদি এক প্রান্ত দিয়ে যেত তাহলে কি হতো। এটা ছিল আমাদের এই টপিকসেরই আরেকটা অংশ। আজকে আমরা কি করব, এরকমই আরো কিছু বিশেষ জড়তার ভ্রামক নির্ণয় শিখব, যার মধ্যে একটা আছে পাতলা চাকতি। চাকতি মানে, চাকতি বলতে তোমরা কোনটা চিনো? ওই যে চাকতি নিক্ষেপ খেলো ওটা, বা প্লেট, এই টাইপের যে বস্তুগুলো, এদেরকে চাকতি বলা হয়। এটা হয়, এটা চ্যাপ্টা টাইপের হয়। তো আমরা এরকম একটা পাতলা চাকতি, এই চাকতিটা নিয়ে আজকে আলোচনা করব যে এই চাকতিটার জড়তার ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করব যখন অক্ষটা গেছে চাকতির কেন্দ্র বরাবর। ওকে, দেখা যাক। একটা চাকতি আছে, এই চাকতিটা আসলে বৃত্তাকার। যদি আমি একটু এইভাবে লিখি, জাস্ট অক্ষটা ওর সাথে লম্বভাবে আছে, এটা বোঝানোর জন্য। এই চাকতির মধ্য দিয়ে একটা অক্ষ এই পাশ থেকে ও পাশ দিয়ে মিডল পয়েন্ট দিয়ে বের হয়ে চলে গেছে। এই চাকতিটা হচ্ছে একটা বৃত্তাকার, যার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে r ব্যাসার্ধের একটা বৃত্তাকার চাকতি, এই বৃত্তাকার চাকতির আমরা কি বের করব? কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা নির্ণয় করব। এই কারণে আমরা কি করব, একে আগের মতোই ক্ষুদ্র একটা অংশে বিভক্ত করে তারপরে করব। তো এটা যেহেতু একটা পৃষ্ঠ, এর কিন্তু ক্ষেত্রফল আছে। আগে আমাদের যে অংশটা ছিল ওর অনেক সরু হওয়ার কারণে ওর কোনো ক্ষেত্রফল না ধরে শুধু দৈর্ঘ্য ধরে করা গেছে, কিন্তু এর কিন্তু ক্ষেত্রফল আছে। ফলে ক্ষেত্রফল বিবেচনা করে তারপরে আমাদের হিসাবটা করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি এর ক্ষেত্রফলটা কত। চাকতির ক্ষেত্র ব্যাসার্ধ, চাকতির ভর ধরে নিলাম ক্যাপিটাল এম, আগের দিনের মতোই। সুতরাং চাকতির কি হবে? ক্ষেত্রফল। চাকতির ক্ষেত্রফল হবে পাই আই স্কয়ার। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। এখন যদি চাকতির ক্ষেত্রফল এটা হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে ভর কত হবে? তো আমি গতদিনই বলেছিলাম যেটা একক সেটা ভাগে যাবে। অর্থাৎ আমরা যদি উপরে দিই মোট ভর আর নিচে দিই ক্ষেত্রফল, তাহলে আমরা একক যে ক্ষেত্রফল, সেই একক ক্ষেত্রফলে ভরটা পেয়ে যাব। এখন আমরা আগে যেহেতু দৈর্ঘ্য ছিল, ক্ষুদ্র একটা দৈর্ঘ্য বিবেচনা করেছিলাম। এই যেহেতু ক্ষেত্রফল আছে, আমরা ক্ষুদ্র একটা দৈর্ঘ্য না, ক্ষুদ্র একটা ক্ষেত্র বিবেচনা করব। ধরে নিলাম এই চাকতি থেকে, চাকতি যে কেন্দ্র, এই কেন্দ্র বরাবর যে অক্ষ আছে, অক্ষ থেকে x দূরত্বে ক্ষুদ্র একটা বৃত্তাকার রিং আছে। একটা বৃত্তাকার রিং আছে। এই বৃত্তাকার রিংটা তোমার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে x, এবং এটার পুরুত্ব খুবই কম। যদিও আমি বোঝানোর জন্য একটু পুরু করে এঁকেছি, এই পুরুত্বটা খুবই কম। সেই পুরুত্বটা হচ্ছে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য dx এর সমান, আগের মতোই। অর্থাৎ এই যে আমাদের চাকতিটার কেন্দ্রগামী যে অক্ষ, অক্ষ থেকে x দূরত্বে ক্ষুদ্র dx পুরুত্বের একটা রিং আছে। এই রিংটার ভর dm। ফলে আমি আবারও বলছি, এর যে জড়তার ভ্রামক এটা কিন্তু হবে এই dm ইনটু, যেহেতু অক্ষ থেকে দূরত্ব x স্কয়ার, আগের দিনের মতোই। ফলে আমরা এখন আগে dm এর মানটা বের করে তারপরে হিসাব নিকাশে আসবো। ওটা এখানে লিখছি না, আমরা এখানে লিখবো। আগে থেকে তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি বলে নিলাম। তো এখন আমরা কি করব, ওই dx যে ক্ষুদ্র
পুরুত্ব বিশিষ্ট রিং, এই রিং এর ক্ষেত্রফলটাকে বের করব। সেই ক্ষেত্রফলের জন্য ভরটা আমরা হিসাব করব। তো আগে আমরা ওই অংশের ক্ষেত্রফলটা বের করি। এখন কথা হচ্ছে এরকম একটা রিং এর ক্ষেত্রফল আমরা আগে কখনো নির্ণয় করিনি সম্ভবত, যদি করে থাকো সেটা ভালো, তবে যেহেতু করিনি আমি ধরে নিলাম করিনি, এই জন্য আমি সেটা নির্ণয় করা শেখাবো। তো যদি কিছুটা পুরু, সে সামান্য পুরু হোক আর অনেক পুরু হোক, কিছুটা পুরু একটা রিং থাকে, এই রিংটা ওই পৃষ্ঠটার ক্ষেত্রফল হবে। দেখো এই রিংটাকে যদি আমি এইভাবে এখান থেকে তুলে আনতে পারতাম, এটাকে কেটে দিতে পারতাম, দিয়ে সোজা করতে পারতাম, তাহলে আমি অবশ্যই এরকম একটা অংশ দেখতাম যা দৈর্ঘ্য হতো এই রিংটার পরিধির সমান, মানে x, আর প্রস্থ হতো, সরি পরিধি তো x না, পরিধির সমান অর্থাৎ 2 পাই x, আর প্রস্থ হতো এই যে ক্ষুদ্র যে পুরুত্ব, এটাই হলো তার পুরুত্ব। অর্থাৎ এটাকে কেটে আমরা সোজা করলে এরকম একটা রেখা পেতাম যা দৈর্ঘ্য হলো এই পুরো যে রিং, এই রিং এর পরিধি এর সমান, আর ক্ষুদ্র প্রস্থ হতো dx। তো এটা যেহেতু অনেকটা একটা আয়তাকার অংশের মতো, তাই এর ক্ষেত্রফল হবে 2 পাই x dx। আশা করি বুঝতে পেরেছো, এটা বিশ্লেষণ করার দরকার নেই, আমরা ডাইরেক্ট লিখে দেব 2 পাই x dx। ক্ষুদ্র, তার আগে একটু ধরবো, ধরি অক্ষ হতে x দূরত্বে ক্ষুদ্র dx পুরুত্বে একটি বৃত্তাকার রিং বিদ্যমান। রিং এর ক্ষেত্রফল, রিং এর ক্ষেত্রফল হবে, এখনই তোমাদেরকে শিখিয়েছি যে পরিধি হওয়ার কথা 2 পাই r, কিন্তু ব্যাসার্ধ যেহেতু x, 2 পাই x, তার সাথে হবে পুরুত্ব গুণ, তাহলে 2 পাই x dx, এটাই হচ্ছে রিং এর ক্ষেত্রফল। তাহলে আমার টোটাল যে ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফলের জন্য ভর ছিল m। এখন একক ক্ষেত্রফলের ভর ছিল m ডিভাইডেড বাই পাই r স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফলের জন্য ভর হবে আগের নিয়মে, এই একক ক্ষেত্রফলের সাথে এটা কি হবে, গুণ হবে। সুতরাং রিং এর ভর, ক্ষুদ্র ভর dm হবে কত, m ডিভাইডেড বাই পাই r স্কয়ার, এর সাথে গুণ হবে 2 পাই x dx। এখন আমরা এর জড়তার ভ্রামকটা হিসাব করব। দেখা যাক, আমি উপর থেকে মুছে ফেললাম কারণ এইগুলোর আর কোনো দরকার আমাদের আপাতত নেই। দরকার হচ্ছে এই ক্ষুদ্র যে ভর dm। তাহলে আমরা কি বলতে পারি, দেখা যাক। এখন di, তার মানে ওই যে ক্ষুদ্র অংশ, ওই যে ক্ষুদ্র অংশটা জড়তার ভ্রামক হবে ওই অংশটার ভর গুণ অক্ষ থেকে ওর দূরত্বের বর্গ। তো ওই অংশটার ভর, সরি আমি এখানে হিসাবটা করা হয়নি, পাই পাই কেটে যায়, থাকে কি m ডিভাইডেড বাই r স্কয়ার, তার সাথে এইখানে একটা 2 আছে বলে 2টাকে আগে লিখলাম x dx, যেহেতু এইটুকু ধ্রুবক, এইটুকুকে আলাদা করলাম আর x dx কে আলাদা করলাম। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এখানে কোনো সমস্যা হওয়ার কারণ আমি দেখতেছি না, শুধু পাই পাই কেটেছি আর কিছুই করি নাই। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, dm এর মান 2m ডিভাইডেড বাই r স্কয়ার x dx। কিন্তু এটা কিন্তু আমরা dm এর মান বসালাম, এখন এর সাথে কিন্তু একটা x স্কয়ার গুণ অবস্থায় আছে, এটা এখন মুছে দিতে পারি। এখন কি হচ্ছে, 2m বাই r স্কয়ার, এটা কনস্ট্যান্ট থেকে গেল, x স্কয়ার আর x গুণ করলে x কিউব ডিভাইডেড বাই x, এটাই হচ্ছে আমাদের di এর মান। এখন আমাদের কাজ হবে এটাকে ইন্টিগ্রেশন করে সমগ্র বস্তুটার জন্য কি বের করা, জড়তার ভ্রামক নির্ণয় করা। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা যে কাজটা করব, i ইকুয়াল ইন্টিগ্রেশন অফ di। সমস্যা হচ্ছে আমরা কি সীমায় ইন্টিগ্রেশনটা করব। দেখো অক্ষ যেহেতু এটা, এটাই কিন্তু আমাদের সেই জিরো বিন্দু।
এখন আমরা কি এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ইন্টিগ্রেশন করব নাকি কোন পর্যন্ত করব, এই বিষয়টা নিয়ে আমাদের এখন একটা কনফিউশন চলে আসবে। কারণ এতক্ষণ যেগুলো করছিলাম দন্ডের ক্ষেত্রে একদম দন্ডের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত করছিলাম, কিন্তু এক্ষেত্রে আসলে আমরা যখন এইটুকু ক্ষুদ্র একটা অংশ ধরে নিছি, তাহলে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি ব্যাসার্ধ বরাবর ধরে নিই, তাহলে আমরা জড়তার ভ্রামক পাবো সম্পূর্ণ বস্তুর। কারণ এই ক্ষুদ্র অংশের জন্য কিন্তু আমি শুধু এইটুকু জড়তার ভ্রামক পাচ্ছি না, এই চারপাশ জুড়ে জড়তার ভ্রামক পাচ্ছি। ফলে এই ক্ষুদ্র অংশের জন্য 4-5টা পাবো, এই ক্ষুদ্র অংশের জন্য 4-5টা পাবো। ফলে আমি একটা ব্যাসার্ধ বরাবর যদি আমরা পুরো ইন্টিগ্রেশনটা করি, তাহলে এটা শুধু ওই ব্যাসার্ধ বরাবর নয়, ওই ব্যাসার্ধ সমান দৈর্ঘ্যে চারপাশ জুড়ে পুরো বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করা হয়ে যাবে। এই কারণে আমরা এখানে কি করব, ইন্টিগ্রেশনটা করব 0 থেকে r পর্যন্ত। অর্থাৎ এই 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেশন করলে এটা শুধু এইটুকুর ইন্টিগ্রেশন হবে না, বরং পুরো বস্তুটার ইন্টিগ্রেশন হয়ে যাবে। ফলে আমাদের ইন্টিগ্রেশনের সীমাটা হবে 0 থেকে r। আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা 0 থেকে r di এর যে মানটা, এই মানটা এখানে বসাবো। di এর মান ছিল 2m ডিভাইডেড বাই r স্কয়ার x কিউব dx। ওকে, আমি উপর থেকে মুছে দিই, আমাদের এই চাকতির আর কোনো দরকার নেই, ওটা মুছে দিলাম। আমরা ইন্টিগ্রেশনটা করব তার আগে অবশ্যই এখান থেকে আমাদের যে ধ্রুবকটা বা কনস্ট্যান্টটা আছে ওটাকে বাইরে নিয়ে আসি, 2m ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে থাকে 0 থেকে r পর্যন্ত x কিউব dx, 2m ডিভাইডেড বাই r স্কয়ার। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে অবশ্যই x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। যদি তোমাদের আপত্তি থাকে তাহলে অবশ্যই দেখাতে হবে, আর না থাকলেও আমি দেখাই দিচ্ছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো যখন এখানে 4 থাকবে, সরি এখানে 3 থাকবে, তখন এখানে হবে 3, এখানেও হবে 3। ফলে এখানে হলো x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। ইন্টিগ্রেশনের শর্ত অনুসারে এখানে একটা কনস্ট্যান্ট c থাকা উচিত ছিল, কিন্তু সেটা হচ্ছে লিমিট না থাকলে। লিমিট না থাকলে আমরা কনস্ট্যান্টটা লিখতাম, যেহেতু লিমিট আছে কনস্ট্যান্ট লেখার কোনো দরকার নেই। তো আমরা এখানে লিমিটটা রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি? কারণ আমরা চাই যে এই লিমিটটা আমরা বসাবো, কিন্তু এখনো কিন্তু আমরা বসাই নি। যেহেতু ইন্টিগ্রেশন হয়েছে, ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, তাই এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই লিমিটটা রেখে দিয়েছি। 2m ডিভাইডেড বাই r স্কয়ার, এই 4টা কিন্তু কনস্ট্যান্ট বাইরে আসলো, শুধু x টু দি পাওয়ার 4, x টাই চলো, ফলে ওই অংশটাই এখানে থাকবে। ফলে r এর উপরে একবার 4 যাবে, মাইনাস 0 এর উপরে 4 যাবে, 0 এর উপরে 4 দেওয়া যায় না দেওয়া না। এখানে কি হচ্ছে, 2 আর 4 কেটে উপরে থাকে m আর নিচে 2r স্কয়ার, আর ওইখানে থাকে r টু দি পাওয়ার 4, কাটাকাটি যায়, থাকে কি r টু দি পাওয়ার 4 আর r স্কয়ার কেটে r স্কয়ার থাকে, অর্থাৎ m r স্কয়ার ডিভাইডেড বাই 2। এটাই কিন্তু আমাদের এখানকার কি জড়তা ভ্রামক। সুতরাং টোটাল বস্তুটার জড়তার ভ্রামক হবে mr² ডিভাইডেড বাই 2। এখন চক্রগতির ব্যাসার্ধ যদি আমরা নির্ণয় করতে হয়, ধরে নিলাম চক্রগতির ব্যাসার্ধটা k, ধরার প্রয়োজন নেই, এই বলি আমরা। তাহলে চক্রগতির ব্যাসার্ধ k হলে অবশ্যই i সমান সমান mk² হওয়া লাগবে। সেক্ষেত্রে mk² ইকুয়াল mr² ডিভাইডেড বাই 2। উভয় পাশ থেকে যদি m উঠিয়ে দেই, k² ইকুয়াল r বাই 2 বা k সমান সমান √r/2। সুতরাং আমরা বলতেই পারি k সমান সমান r² বাই 2, স্কয়ার রুট উঠে গেলে উপরে থাকে r আর নিচে থাকে √2, অর্থাৎ r বাই √2। এটাই হবে আমাদের কি, আমাদের চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এটা কোন ক্ষেত্রে করলাম আমি একবার বলে দিই যে ক্ষেত্রটা কি। ক্ষেত্রটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। আশা করি ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা টপিকসে আসব, এটাও মোটামুটি বেশ ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে, এখন আমরা প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্যে করেছি, এখন ক্ষেত্রের ক্ষেত্রে করেছি, এখন আয়তন আছে এমন একটা বস্তুর ক্ষেত্রে কাজটা করব। মনে করলাম এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা
ভূমির ব্যাসার্ধ r, অর্থাৎ এইখানেও r, এইখানেও r, এবং উচ্চতা অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা ধরে নিলাম h। তাহলে সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ আমাদের জানা। এই সিলিন্ডারটার অক্ষ যাবে কেন্দ্র বরাবর, কেন্দ্র বরাবর একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষ সাপেক্ষে বস্তুটা ঘুরছে, ওকে, ঘূর্ণনরত আছে। ফলে জড়তার ভ্রামকটা কি হবে আমরা এটা এখন নির্ণয় করার চেষ্টা করব। তো আমি চিত্রটা একটু পরিষ্কার করে আঁকি আমার মতো করে। বোঝার সুবিধার্থে ওটা বৃত্ত না এঁকে একটু উপবৃত্তাকার এঁকে দিলাম এবং ছোট করে দিলাম আমাদের সুবিধার্থে। এই হচ্ছে আমাদের সেই অক্ষটা। আচ্ছা, অক্ষটা একটা রেখাই দিলাম। এই আমাদের অক্ষ, অক্ষের নাম দিতেও পারো না দিলেও হবে, PQ মনে করলাম সেই অক্ষ। আর এই হচ্ছে বৃত্ত। এটা আসলে গেছে কোথা দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আসলে যদিও আমরা এইভাবে একটা রেখা দেখাইছি, এটা এই পাশের কেন্দ্র দিয়ে প্রবেশ করেছে আর ওই পাশের কেন্দ্র দিয়ে বের হয়েছে। এখন ওর সাপেক্ষে বস্তুটা ঘুরছে। তাহলে এখন আমার যেহেতু এইটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের দৈর্ঘ্য প্রস্থের সাথে সাথে উচ্চতা আছে, তাই এর ক্ষেত্রফল আছে। ফলে এর ক্ষেত্রফলটা ব্যবহার করে তারপরে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এই কারণে আমরা কি করলাম, এই পুরো বস্তুটার আয়তনটা হিসাব করে নিলাম। সিলিন্ডারের দৈর্ঘ্য তো হয় না, সরি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ r, উচ্চতা, উচ্চতা হচ্ছে h। সুতরাং আয়তন, আয়তন হবে পাই r স্কয়ার h, যদি তোমাদের মনে থাকে। ওকে, এক কথায় আয়তন মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ভূমি মানে একটা বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, আর তার সাথে উচ্চতা গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। এক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু আয়তনের ক্ষেত্রে এই কথাটা সত্য। যদি কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ক্ষেত্রফল, কোনো ডাউট নেই। কিন্তু যখন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম করে খুঁজে পাবো না, দেখা যাচ্ছে উচ্চতা পাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছি না, তখন ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা বললেও কোনো ভুল নেই। তাই এর ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতাই কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে হবে ক্ষেত্রফল পাই r স্কয়ার h। এখন সিলিন্ডারটার ভর, সিলিন্ডারের ভর কত, ক্যাপিটাল M, এই ধরে নিলাম এটা আমরা। সুতরাং একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর নিশ্চয়ই m ডিভাইডেড বাই, সরি একক দৈর্ঘ্যের তো হবে না, সিলিন্ডারের তো দৈর্ঘ্য না, আয়তন। তাহলে একক আয়তনের ভর, একক আয়তনের ভর, তাহলে টোটাল ভর ডিভাইডেড বাই আয়তন। আশা করি এই ব্যাপারটা পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন নেই। এখন আমরা সেম নিয়মে ক্ষুদ্র একটা অংশ ধরে তাকে আমরা তার যে জড়তার ভ্রামক এটা বের করব। করার পর ওই জড়তার যে ভ্রামক, ওই জড়তার ভ্রামকটার সাহায্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সম্পূর্ণ বস্তুটা জড়তার ভ্রামক নির্ণয় করব ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো এটা করার জন্য আমরা যে কাজটা করব, ধরে নিলাম এই অক্ষ থেকে কিছু দূরে ক্ষুদ্র একটা dx পুরুত্বের সিলিন্ডার আছে। অক্ষ থেকে কিছু দূরে ক্ষুদ্র একটা dx পুরুত্বের সিলিন্ডার কল্পনা করে নিলাম। সেই দূরত্বটা হচ্ছে x, অক্ষ হতে x দূরত্বে ক্ষুদ্র একটা পুরুত্বের সিলিন্ডার আছে যে হচ্ছে কি x দূরত্বে আছে, এবং যার পুরুত্বটা সেই ক্ষুদ্র পুরুত্ব আগের মতোই dx। আশা করি এই ব্যাপারটাও তোমাদের কাছে কোনো সমস্যা হয়নি বুঝতে, কারণ আগে এরকম আমরা অনেক কিছুই করেছি। এই কারণে এই ক্ষুদ্র যে dx, এই পুরুত্বের যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ভরটা আমরা বের করব। যেহেতু টোটাল সিলিন্ডারের তুলনায় এটা ছোট, তাই এর ভরটাও হবে ছোট, তাই এটা dm। ধরি অক্ষ হতে ক্ষুদ্র দূরত্ব x, সরি x দূরত্বে ক্ষুদ্র
পুরুত্ব, ক্ষুদ্র পুরুত্ব dx এর একটি ফাঁপা সিলিন্ডার আছে যার উচ্চতা h। তাহলে এই সিলিন্ডারটার উচ্চতা মূল সিলিন্ডারের সমান। সুতরাং এর যে ভর এটা বের করার জন্য এর আয়তন লাগবে। উক্ত সিলিন্ডারের আয়তন ওকে, এই সিলিন্ডারের আয়তন কি হবে? এই সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখন সমস্যা হচ্ছে এটা কিন্তু একটা নিরেট সিলিন্ডার না, সরি একটা কথা বলতে ভুলে গেছি, আগে যেটা করলাম ওটা কিন্তু নিরেট সিলিন্ডার। একইভাবে আগে যে চাকতিটা আমি করলাম ওটাও একটা নিরেট চাকতি, কিন্তু আমরা যখন করতেছি একটা রিং মানে কিন্তু সেটা নিরেট না, ওর মধ্যে জায়গাগুলো ফাঁকা। এই যে আঙ্গুলে পরে রিং মধ্যে জায়গাগুলো ফাঁকা না হলে আমরা আঙ্গুলে পড়তে পারতাম না। এখানে ব্যাপারটা তাই, মূল সিলিন্ডারটা কিন্তু নিরেট, অর্থাৎ এটা সম্পূর্ণটাই এর মধ্যে উপাদান আছে, সেটা লোহা হোক বা অন্য কিছু হোক। আর এখনকারটা আমার নিরেট নয়, এটা হচ্ছে এই যে পুরো অংশ বলছি এইটাই শুধু লোহা বা ওটা আছে, মধ্যে হচ্ছে ফাঁপা। কথাটা আমি এখানে উল্লেখ করেছি, সমস্যা নেই। উক্ত সিলিন্ডারের আয়তন, তাহলে এই পুরো নিরেট যেহেতু না, পুরো বৃত্ত যে পাই আর স্কয়ার, যেমন এখানে যদি বলো যে স্যার ব্যাসার্ধ তো যেহেতু কি x, তাহলে পাই x স্কয়ার বলবো ব্যাসার্ধ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা হবে না, কারণ এর আমার ক্ষেত্রফল বের করতে হবে ওই যে আগে যে রিং এর ক্ষেত্রফল বের করেছিলাম ওই রিং এর ক্ষেত্রফলের মতো করে, অর্থাৎ রিং এর ক্ষেত্রফল যেমন ছিল 2πx dx, তাহলে এরও ওই যে বৃত্তাকার যে সিলিন্ডারের যে ভূমির অংশ ওর ক্ষেত্রফল হবে 2πx, তার মানে পরিধি গুণ dx, এইটুকু হবে এটার ক্ষেত্রফল, তার সাথে h, হ্যাঁ তার সাথে h, কারণ 2πx dx হচ্ছে ক্ষেত্রফল, তার সাথে উচ্চতা, ক্ষেত্রফল গুণ উচ্চতা। আশা করি এই ব্যাপারটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই, এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 2πx h টাকে আগে লিখে তারপরে dx কথাটা উল্লেখ করলাম, কারণ dx dm dv এগুলো পরে রাখাটাই উত্তম। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি উপর থেকে একটু মুছে দিলাম কারণ আমি নিচে লিখতে চাচ্ছি না। সেটা কি হচ্ছে আয়তন জেনে গেছি, তাহলে আমার একক আয়তনের ভর জানা, সেই একক আয়তনের ভরের সাথে যদি এটা গুণ করি তাহলে এই আয়তনের ভরটা জানতে পারবো। তাহলে dm অর্থাৎ dx যে পুরুত্ব এবং x ব্যাসার্ধ নিয়ে যে সিলিন্ডার, নতুন ফাঁপা সিলিন্ডার, তার ভর ক্ষুদ্র যে ভরটা, সেই ক্ষুদ্র ভরটা হবে dm সমান সমান m ডিভাইডেড বাই পাই r স্কয়ার h ইনটু এই যে ভর ও যে আয়তন 2π x h dx। দেখি কি কাটা যায়, h h কেটে যাবে, পাই পাই কেটে যাবে, উপরে থাকবে একটা 2m, নিচে থাকবে একটা r স্কয়ার, এটা কিন্তু কনস্ট্যান্ট, আর ওইখানে থাকবে হচ্ছে x dx। আর বোধহয় কিছু কাটা যায় না, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, আমি নিচ থেকে মুছে দিতে পারি। সেম নিয়ম ফলো করে আমরা বলতে পারি di ক্ষুদ্র যে অংশ তার যে জড়তার ভ্রামক di হবে dm ইনটু ওর যেহেতু অক্ষ থেকে দূরত্ব x স্কয়ার, তাহলে x স্কয়ারটাকে আমি আগে লিখলাম আর dm এর মানটা বসালাম, এভাবে করতে পারি আর কি, m ডিভাইডেড বাই 2m ডিভাইডেড বাই r স্কয়ার x dx। পরের লাইনে আমরা লিখতেই পারি 2m ডিভাইডেড বাই r স্কয়ার, কনস্ট্যান্টটা রেখে দিলাম x স্কয়ার ইনটু x মানে x কিউব dx। দেখো যথেষ্ট মিল পেয়ে গেছে আগেরটার মতো, এটা হচ্ছে di ডিভাইডেড বাই di এর মান। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। আমি উপর থেকেই শুরু করলাম যেন নিচে বেশি নামা না লাগে। আমরা এখন i সমান সমান ইন্টিগ্রেশন di করব। সেম কোন সীমার মাঝে, আমি যদি এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ বরাবর আর ব্যাসার্ধ পর্যন্ত করতে পারি, তাহলে এইটুকু যখন বলতেছি 4-5টা হয়ে যাচ্ছে, এইটুকু যখন বলবো 4-5টা হয়ে যাবে, মানে এইখান থেকে এই পর্যন্ত করা মানে এর 4-5টা জুড়ে যে জড়তার ভ্রামক, পুরো জড়তার ভ্রামকটা নির্ণয় হয়ে যাবে। এই কারণে আমরা 0 থেকে r এই সীমার মধ্যে কাজটা করব। আশা করি এই ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এখানে কি হচ্ছে, এইখানে সরি আমি এখান থেকে মুছে ফেলেছি, তারপরেও আশা করি আমার মনে আছে।
আই এর মান ডি আই এর মানটা ছিল হচ্ছে 2m ডিভাইডেড বাই l x কিউব dx। আশা করি তোমরা একটু পেছনে যে দেখে দিবে, আমার মনে আছে। ওটাকে যদি আমি আগে আনি 2m ডিভাইডেড বাই l, সরি l নয়, ভুল হচ্ছে, r স্কয়ার ছিল, r স্কয়ার ছিল। হ্যাঁ, পেছনে যে তোমরা একটু দেখে নিও, r স্কয়ার ইন্টিগ্রেশন অফ 0 থেকে r x কিউব dx। একই নিয়মে আমি যেহেতু করছি আর বেশি কথা বললাম না, আগেরটার মতো করে এটা করা হচ্ছে x টু দি পাওয়ার 4/4 ইন্টিগ্রেশন r 0, তাহলে 2m ডিভাইডেড বাই r স্কয়ার, 4 টাকে বাইরে আনলাম, r টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4, তাহলে 2m ডিভাইডেড বাই, সরি এটা কেটে যাচ্ছে যেহেতু একবারে কেটে দেই, 2r স্কয়ার, 4 আর 2 কেটে 2 থাকলো, এখানে r টু দি পাওয়ার 4 আছে। যদি আমরা কাটাকুটি করি তাহলে এই i এর মান কি আসে এগুলো মুছে দিলাম, লাস্ট লাইনে লিখতেছি। মনে করো i সমান সমান আসছে m r স্কয়ার আর টু দি পাওয়ার 4 কেটে r স্কয়ার ডিভাইডেড বাই 2। এটাই আমার নতুন জড়তার ভ্রামককার এই টোটাল সিলিন্ডারটা, অর্থাৎ r ব্যাসার্ধের সিলিন্ডারের যদি কেন্দ্রগামী, একটা নিরেট সিলিন্ডারের কেন্দ্রগামী যদি একটা অক্ষ থাকে, সেই অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে i সমান সমান mr স্কয়ার ডিভাইডেড বাই 2। সেম ভাবে যদি k হয় জড়তার চক্রগতি ব্যাসার্ধ, তাহলে m k হবে এই i এর সমান। ফলে আমরা i এর স্থানে m r স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখতে পারবো। m উঠে যাবে, k স্কয়ার ইকুয়াল m r স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস k ইকুয়াল রুট ওভার m r স্কয়ার, m তো উঠে গেছে, সরি, তাহলে m নেই, r স্কয়ার ডিভাইডেড বাই 2, r স্কয়ার আর রুট উঠে r থাকে আর নিচে হচ্ছে রুট 2, তাহলে জড়তার ভ্রামক 1। তাহলে দেখলাম একটা চাকতির ক্ষেত্রে আর আমাদের যে সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ দুইটাই সেম। যাই হোক, মোটামুটি আমাদের বিশেষ কিছু ক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ আমরা নির্ণয় করেছি। আর দু একটা করা লাগতে পারে, করা লাগলে আমরা নেক্সট ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিওটা এমনিতেই যথেষ্ট বড় হয়ে গেছে। আজকে আর ভিডিওটা বড় করলাম না। ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবে।